সারা বিশ্বে কোথায় কি হচ্ছে সেই সব খবর নিয়েই বিশ্ব বুলেটিন। পৃথিবীর নানান প্রান্ত থেকে নানান ভয়াবহ খবরের মধ্যে কিছু কিছু খবর থাকে যা আমাদের মনে কিছুটা শান্তির রসদ যোগায়। আজ এমনই একটা খবর জানানোর আছে আপনাদের। হিমালয়ের কথা নিশ্চয়ই জানা আছে সবার। আচ্ছা, আপনি কি জানেন হিমালয়ের ওঠার জন্য মিনিমাম কতক্ষণ সময় প্রয়োজন? আচ্ছা, আপনি কি জানেন প্রথম কে হিমালয়ের উচ্চতা মেপেছিল? ভারতের বেশ কিছু মানুষ যারা হিমালয়ে উঠেছিল তাদের নাম কি আপনার জানা আছে? এই সব প্রশ্নের উত্তর নিয়েই আজকের নিউজ ডিকোডেড। দুধ সাদা হিমালয়, ভারতবর্ষ তো বটেই, নেপাল ও চীন দেশেও যার বিস্তৃতি। সেই দুধ সাদা হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ, পৃথিবীর উচ্চতম বিন্দুতে পৌঁছানোর চেষ্টা মানুষ সেই কবে থেকেই করে আসছে। সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টে পৌঁছাতে বছরের পর বছর পর্বতারোহীরা অভিযান করেন। সারা পৃথিবীর বিভিন্ন দেশের সংবাদ মাধ্যমে কান পাতলে যখন শোনা যায় করোনা থেকে শুরু করে হিমশৈলের ধস কিংবা প্রতিবেশী দেশের মিসাইল আক্রমণে মৃত্যু মিছিল, তখন হঠাৎ এক দমকা ঠান্ডা হাওয়ার মতো কিছু খবর মন খারাপকে পিসি সরকারের ম্যাজিকের মতন ভ্যানিশ করে দেয়। মন চলে যায় এক ছুটে সেই পৃথিবীর সর্বোচ্চ বিন্দুতে, মাউন্ট এভারেস্ট। আর এবার হংকংয়ের এক ভদ্রমহিলা পৃথিবীর উচ্চতম শৃঙ্গ জয় করলেন সব থেকে কম সময়। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী হংকংয়ের সান ইন হাং ৮৮৪৯ মিটার এই উচ্চতায় উঠেছেন মাত্র ২৫ ঘন্টা ৫০ মিনিটে। অনেকে এই খবরে অবাক হচ্ছেন নিশ্চয়ই। আগে হ্যাঁ, অবাক হওয়ারই কথা। এত কম সময়ে এই প্রথমবার কেউ ছুঁলো এভারেস্টের চূড়ো। এবার মনে প্রশ্ন আসছে তো যে কে এই মহিলা পর্বতারোহী, আর এর আগে যে মহিলা পর্বতারোহী এভারেস্ট জয় করেছিলেন তারই বা কত সময় লেগেছিল? আসুন জেনে নেওয়া যাক। জানা গিয়েছে হংকংবাসী এই ভদ্রমহিলা একজন শিক্ষিকা। পড়ানোর পাশাপাশি অ্যাডভেঞ্চারেও বরাবরই ঝোঁক রয়েছে তার, কারণ এর আগেও তার এভারেস্ট ভ্রমণ সেটাই প্রমাণ করছে। ২০১৭ সালেও সান ইং হাং এভারেস্ট জয় করেছিলেন, যা ছিল তার তৃতীয় প্রচেষ্টা। কিন্তু এবার অ্যাডভেঞ্চার প্রিয় সান ইন হাং যে কাণ্ডটি ঘটিয়েছেন তাতে অবাক গোটা বিশ্ববাসী। এভারেস্ট বেস ক্যাম্প গভর্নমেন্টের লিয়াজো অফিসার গায়েন্দ্রা শ্রেষ্ঠা জানিয়েছেন, সান বেস ক্যাম্প থেকে বেলা ১১:২০ নাগাদ যাত্রা শুরু করেছিলেন এবং এভারেস্টের চূড়ায় পৌঁছন পরের দিন বেলা ৩:১০ নাগাদ। রেকর্ড অনুযায়ী এর আগে যে নেপালি মহিলা পর্বতারোহী সব থেকে কম সময়ে এভারেস্টের চূড়া ছুঁয়েছিলেন তা ছিল ৩৯ ঘন্টা ৬ মিনিট। নেপালি সেই মহিলা পর্বতারোহীর নাম ফুঞ্জো জাংমু লামা। প্রসঙ্গত উল্লেখ্য, বাংলার রাধানাথ শিকদার জীবনে একবারও এভারেস্টে না গিয়ে স্রেফ ক্যালকুলেশন করেই বিশ্বকে জানিয়ে দিয়েছিলেন পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের নাম এভারেস্ট, যার উচ্চতা ২৯,০২৯ ফুট। বৈজ্ঞানিকদের মতে ভারতীয় ও ইউরেশিয়ার টেকটনিক প্লেটের ধাক্কায় উৎপত্তি হওয়া মাউন্ট এভারেস্টের উচ্চতা প্রতি শতাব্দীতে বাড়ছে ৫০ সেন্টিমিটার করে। ৫ থেকে ৬ কোটি বছর প্রাচীন এই পর্বতের উচ্চতা মাপার কাজ বর্তমানে করছে বিশ্বের দুটি দেশ, নেপাল ও চীন। এই দুই দেশের সরকারের যৌথভাবে করা ঘোষণা অনুযায়ী এভারেস্টের উচ্চতা এখন ৮,৮৪৮.৮৬ মিটার বা প্রায় ৮,৮৪৯ মিটার। তাই সেই উচ্চতায় এত কম সময়ে পৌঁছে যাওয়ায় রীতিমতো প্রশংসনীয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এভারেস্ট জয় করেছেন অনেকেই, কিন্তু সেই লিস্ট ঘাঁটলে বেশ কিছু এমন মানুষের নামও জানা যায় যারা ভারতবর্ষের নাম বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন। কারা সেই এভারেস্ট জয়ী, চলুন জেনে নেওয়া যাক। পুরনো এভারেস্ট জয়ীদের লিস্ট ঘাঁটলে পাওয়া যাবে এমন কিছু নাম যা আমাদের অর্থাৎ ভারতবাসীদের কাছে এক গর্বের বিষয়। কারণ সেই লিস্টে পাওয়া যাবে তেনজিং নোরগে, বাচেন্দ্রী পাল, সন্তোষ যাদব, অনসু জানসেপা, কাশি মালিক, নুংশি মালিকের নাম। পরবর্তীতে অনেক ভারতীয় তথা বাঙালিরাও সর্বোচ্চ শৃঙ্গে উঠে উড়িয়েছেন জাতীয় পতাকা। দূর থেকে হাতছানি দেয় এই সাদা বরফের মোড়া হিমালয়। সেই আকর্ষণ অমোঘ। আর এই আকর্ষণেই বছরের পর বছর নেপালের ও চীনের দিক থেকে অনেকেই এভারেস্ট জয় করার চেষ্টা করেন। কেউ পারেন, কেউ বা
পারেন না। হিলারি ও তেনজিং এর দেখানো পথে বহু মানুষ আজও এগিয়ে যান এই অ্যাডভেঞ্চারে। অনেকেই সামিট করতে পারেন, আবার কেউ কেউ সামিট করে আর ফিরে আসেননি। সেই দিক থেকে সান ইন হাং এই নিয়ে দ্বিতীয়বার একই পথে হাঁটলেন। প্রথমবারের সামিট করার সময়ের রেকর্ড নিজেই ভাঙলেন তিনি। সবচেয়ে কম সময়ে এভারেস্টে পৌঁছানোর রেকর্ড করলেন। হয়তো এই রেকর্ডও একদিন ভেঙে যাবে। নতুন কেউ আরও কম সময় পৌঁছবেন এভারেস্টে, কিন্তু বছরের পর বছর এভারেস্ট থেকে যাবে আর হাতছানি দিয়ে ডাকবে জয় করার জন্য। বিশ্ব বুলেটিনের সময় এখন একটা ছোট্ট বিরতির, ফিরে আছি বিরতির পর, ততক্ষণ সঙ্গে থাকুন। এবার সময় ক্লুজের। বাইডেন সরকারও এমন সিদ্ধান্ত নিয়েছিল যা শুনে রীতিমতো অবাক হয়েছিল সারা বিশ্ববাসী। এবার সেই একই পথে হাঁটতে চলেছে দক্ষিণ কোরিয়া। কি সেই পথ, আসুন জেনে নেওয়া যাক। আমেরিকা এমন ঘোষণা করেছিল কিছুদিন আগেই, এবার সেই পথেই হাঁটল দক্ষিণ কোরিয়া। যারা করোনার টিকার অন্তত একটি ডোজ নিয়েছেন তারা রাস্তায় বেরোতে পারবেন মাস্ক ছাড়াই, এমনটাই জানালেন দেশটির প্রশাসন। তবে তা এখনই চালু হবে না, আগামী মাস থেকেই এই নিয়ম চালু হচ্ছে। এর সাথে সাথে আগামী অক্টোবরের মধ্যেই কোভিড বিধি নাকি আরও শিথিল করে দেওয়া হবে বলেই জানা গিয়েছে। কিন্তু যখন সারা পৃথিবীর এই ভয়াবহ অবস্থা, ঠিক তখনই কেন এমন সিদ্ধান্ত নিল দেশটি? প্রশ্ন উঠলে জানা গিয়েছে এর পিছনে নাকি রয়েছে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা। জানা গিয়েছে এখনো পর্যন্ত সে দেশের টিকাকরণের হার অত্যন্ত কম, যা মাত্র 7.7%। দক্ষিণ কোরিয়া সরকারের লক্ষ্য সেপ্টেম্বরের মধ্যে 70%-এরও বেশি টিকাকরণ করা। একটি গবেষণায় দেখা গিয়েছে সে দেশের বর্ষিয়ান নাগরিকদের টিকা নেওয়ায় উৎসাহ বেশ কম। সাম্প্রতিক কালে করোনা সংক্রান্ত একটি বৈঠকে বসেছিলেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম বু কুম। সেই বৈঠকের পরেই তিনি জানিয়ে দিয়েছিলেন সবকিছু ঠিকঠাক থাকলে আগামী জুন মাস থেকেই বড় জমায়েত করার অনুমতিও দেওয়া হবে, তবে কেবলমাত্র যারা টিকা নিয়েছেন তাদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে এই নিয়ম। প্রসঙ্গত উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ার স্বাস্থ্যমন্ত্রী কিয়ন ডেক চেওল জানিয়েছেন 12,000 ক্লিনিকে তাদের টিকাকরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি দক্ষিণ কোরিয়ার করোনার প্রকোপ ততটা ভয়াবহ না হলেও আক্রান্তের সংখ্যা 1,37,000-এরও কিছু বেশি। মৃত্যু হয়েছে প্রায় 2,000 জনের। এই পরিস্থিতিতে মারণ ভাইরাসের প্রকোপ কমাতে বদ্ধপরিকর কিম বু কুম প্রশাসন, আর সেজন্য টিকাকরণকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এবং এই টিকাকরণ পর্বের পরই দেশের অবস্থা আগের মতো স্বাভাবিক করতে চাইছে দক্ষিণ কোরিয়া। প্রতি 4 বছর অন্তর অন্তর ফুটবল বিশ্বকাপ দেখে কি আপনার একবারও মনে হয়েছে ইস, যদি 4 বছরের জায়গায় 2 বছর অন্তর প্রিয় খেলার ওয়ার্ল্ড কাপটা হতো তাহলে কেমন হতো? ভেবেছেন নিশ্চয়ই। তাহলে তো মশাই আপনার জন্য সুখবর আছে। কি সুখবর, আসুন জেনে নেওয়া যাক। সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। না, শুধু বাঙালির কি, বিশ্বের প্রায় সব জাতিরই প্রিয় খেলার লিস্টে ফুটবলের নাম হয়তো রয়েছে সবার উপরে। আচ্ছা, আপনার কি ইচ্ছা করে না অফিস ফেরত পথে মাঠের বাচ্চাদের সাথে দুদণ্ড গা ঘামিয়ে নিতে? হয়তো আপনার ইচ্ছে করে, কিন্তু সময়ের অভাবে হয়তো আপনি সেই খেলার তৃষ্ণা মিটিয়ে নেন দামি প্লে স্টেশনে। রাজ্যে হয়তো বিভিন্ন ক্লাবের খেলাও দেখেন, হয়তো আপনি অপেক্ষাও করে থাকেন পৃথিবীর সব থেকে বড় ইভেন্ট ফুটবল ওয়ার্ল্ড কাপে। কিন্তু একবার ভাবুন তো, ফিফা ওয়ার্ল্ড কাপ যদি 4 বছরের বদলে মাত্র 2 বছর অন্তর অন্তর হয় তবে কেমন হবে? একদম ঠিক শুনেছেন। আপনার এই কল্পনা বাস্তবায়িত হলে অবাক হওয়ার কিছু থাকবে না, কারণ 4 বছর থেকে কমিয়ে 2 বছর অন্তরই বিশ্বকাপ আয়োজনের কথা ভাবছে ফিফা। ফিফার একটি বার্ষিক সভায় এমনটাই ইঙ্গিত পাওয়া গিয়েছে, যেমনটা সাধারণভাবে হয়ে থাকে। প্রতি 4 বছর অন্তর অন্তর আয়োজিত হয় মহিলা ও পুরুষ বিশ্বকাপ। কোনো একটি দেশ এই বিরাট আয়োজনের দায়িত্ব পেয়ে থাকে, কিন্তু এবার 2 বিশ্বকাপের মধ্যে ব্যবধান কমানোর চিন্তাভাবনা শুরু করে দিল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। জানা গিয়েছে সৌদি আরব ফুটবল ফেডারেশনের তরফে একটি প্রস্তাব আসার পরই নাকি বিষয়টি নিয়ে বিবেচনা করে দেখতে আগ্রহী হয়ে গিয়েছে ফিফা। এসএএফ এর প্রেসিডেন্ট ইয়াসের আল মিশেহালের মতে ফুটবলের ভবিষ্যৎ অত্যন্ত চাপে। অতিমারী পরিস্থিতির জন্য আরও সমস্যার সম্মুখীন হতে পারে ফুটবল বিশ্ব।
তাই এখন থেকেই ভাবতে হবে ফুটবলের জন্য কোনটা সঠিক সিদ্ধান্ত হবে। প্রতিযোগিতা এবং আয়ের দিক থেকে 4 বছর অন্তর বিশ্বকাপের আয়োজন করাই কি বুদ্ধিমানের কাজ হবে, নাকি পরিকাঠামো বদলে এবার আরো বেশি গতি আনা উচিত? এবার তা ভাবার সময় এসেছে। আর এই প্রস্তাবের পরেই নড়ে চড়ে বসেছে ফিফা। জানা গিয়েছে ইতিমধ্যেই এই প্রস্তাবকে সমর্থন জানিয়েছে 166টি ন্যাশনাল ফেডারেশন এবং এর বিরুদ্ধে ভোট গিয়েছে 22টি। তবে এই ভাবনা কার্যকরী করতে হলে আন্তর্জাতিক ফুটবল ক্যালেন্ডারই বদলে ফেলতে হবে। অন্যান্য টুর্নামেন্টগুলির আয়োজন এক্ষেত্রে কিভাবে হবে তাও বড় প্রশ্ন। এছাড়া এমনটা হলে বিশ্বকাপ কোয়ালিফাইং রাউন্ডের জন্য সময়টা অনেকটাই কমে যাবে। সব মিলিয়ে বিষয়টি যথেষ্টই আলোচনা সাপেক্ষ। এখন ফুটবল প্রেমীরা শুধু অপেক্ষাই করতে পারেন। আগামী দিনে কি হবে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে একমাত্র ফিফাই। মাঝ আকাশ থেকে বিমান ঘুরিয়ে বিমানবন্দরে এনে গ্রেফতার করা হলো এক সাংবাদিককে। ঘটনায় তোলপাড় গোটা বিশ্ব। আসুন জেনে নেওয়া যাক ঘটনাটা ঠিক কি। সব ঠিকঠাকই ছিল প্লেন উড়ানে, হঠাৎই অন্য এক যুদ্ধ বিমান এসে বাধা হয়ে দাঁড়িয়ে জরুরি অবতরণ করালো। স্বাভাবিক দৃষ্টিতে মনে হবে নিশ্চয়ই কিছু যান্ত্রিক ত্রুটি ছিল, কিন্তু না, সূত্রের মারফত পাওয়া খবর অন্য ছবি বর্ণনা করছে। জানা গিয়েছে কট্টর সমালোচক হিসেবে পরিচিত সাংবাদিক রোমান প্রোটাসেভিচকে গ্রেফতার করেছেন বেলারুসের প্রধানমন্ত্রী। আর এতে তিনি নাকি আইন বিরুদ্ধ কিছুই করেননি, বরং তা দেশবাসীদের বাঁচাতে নৈতিক পদক্ষেপই ছিল, এমনটাই দাবি করেছেন বেলারুসের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। এই ঘটনা ঘিরে ইতিমধ্যেই প্রায় গোটা বিশ্বের কড়া সমালোচনার মুখে পড়েছে বেলারুসের প্রেসিডেন্ট। এই ঘটনায় নিন্দায় সরব হয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন সহ আরো অনেকেই। শোনা যাচ্ছে বেলারুসের বিরুদ্ধে কড়া পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। নিন্দার মুখে পাল্টা সুর চড়িয়েছেন লুকাশেঙ্কো। তিনি বলেছেন দেশের বাইরে এবং ভিতরে তাদের শত্রুরা নাকি বিভিন্নভাবে তাদের উপরে আঘাত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, যার ফলে সব সীমায় অতিক্রম করে যাচ্ছে তারা। মাঝ আকাশ থেকে বিমান ঘুরিয়ে মিনস্ক বিমানবন্দরে এনে ওই সাংবাদিকের পাশাপাশি আটক করা হয় তার বান্ধবী সোফিয়া সাপেগাকেও। সোফিয়ার একটি স্বীকারোক্তি ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়, যেখানে তাকে বলতে শোনা যায় টেলিগ্রাম চ্যানেলে বেলারুসের এক পুলিশ অফিসারের ব্যক্তিগত তথ্য ফাঁস করে দেওয়া হয়, সেটির সম্পাদক তিনি। যদিও ভিডিওটির সত্যতা নিয়ে সন্দেহ রয়েছে বলে দাবি লুকাশেঙ্কার বিরোধীদের। সোফিয়াকে সেখানে ভীষণই অস্বস্তিতে দেখা গিয়েছে। জানা গিয়েছে বেলারুসের আইনে নাকি পুলিশ অফিসারের ব্যক্তিগত তথ্য ফাঁস দণ্ডনীয় অপরাধ। আর এই ঘটনায় সোচ্চার হয়ে উঠেছে বিশ্বের বেশ কিছু দেশ। ইসরায়েল ও হামাস বাহিনীর যুদ্ধে প্রাণ গিয়েছে গাজার বহু মানুষের। প্রায় ধ্বংসস্তূপে পরিণত হবার পর বহু দেশ আর্থিকভাবে সাহায্য করতে চাইলে দেশটির মানুষ সবাইকে অবাক করে দিয়ে এক অদ্ভুত সিদ্ধান্ত নিয়েছে। আসুন জেনে নেওয়া যাক কি সেই সিদ্ধান্ত। চারিদিক শুনশান, পড়ে রয়েছে ধ্বংসস্তূপ, পড়ে রয়েছে চাপ চাপ রক্ত। কখনো কখনো শোনা যাচ্ছে স্বজন হারানোর কান্না। কিছুদিন আগে এবং এখনো প্রায় এমনটাই রয়েছে গাজার পরিবেশ। ইসরায়েল ও প্যালেস্তাইনের মধ্যে চলা যুদ্ধ পরবর্তী সময়ে গাজার এমন ছবি রীতিমতো চোখে জল এনে দেয়। পানীয় জল, বিদ্যুৎ ও খাবারের জন্য হাহাকার করছে দেশটির মানুষ। আর এই পরিস্থিতিতেই বিশ্বের বিভিন্ন দেশ অর্থ দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে পাশে থাকার কথা বললে জানা গিয়েছে সেই দেশটির রাজনৈতিক শাখার প্রধান ইয়াহিয়া সিনোয়ার জানিয়েছেন গাজাকে ফের গড়ে তুলতে বিশ্ব ও আরব দেশগুলির প্রয়াসকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা প্রতিজ্ঞা করছি ত্রাণের কোনো টাকা আমরা নেব না। কিন্তু কেন টাকা নিতে অস্বীকার করছেন তারা? প্রশ্ন উঠলে জানা যায় তার একটাই কারণ। যদিও বলা হচ্ছে বিদেশ থেকে আসা এই অর্থ সাহায্য পুরোটাই ব্যয় করা হবে গাজার পুনর্নির্মাণের কাজে, কিন্তু অদূর ভবিষ্যতে যদি এই অর্থ হামাস জঙ্গি গোষ্ঠী জোর করে আত্মসাৎ করবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। তাই গাজার ক্ষমতাসীন রাজনৈতিক নেতৃত্ব এই অর্থ সাহায্য গ্রহণ করতে অস্বীকার করেছে। টিকাকরণ নাকি এক বড় ভুল সিদ্ধান্ত, এর ফলে নাকি হিতে বিপরীত হচ্ছে, এবার এমনটাই দাবি করেছেন নোবেলজয়ী ভাইরোলজিস্ট। কিন্তু কেন, আসুন জেনে নেওয়া যাক। করোনাকে রুখে দেওয়ার একমাত্র পথ গণটিকাকরণ, আর সেই পথেই এখন হাঁটতে শুরু করেছে গোটা পৃথিবী। বিশ্বের তাবড় তাবড় ওষুধ প্রস্তুতকারী সংস্থাও তাদের কথা মতো ভ্যাকসিন তৈরির প্রচেষ্টায় দিনরাত এক করেছে। যে ভ্যাকসিনগুলি ইতিমধ্যেই স্বীকৃতি পেয়েছে সেগুলি সাধারণ মানুষকে দেওয়ার চেষ্টার ত্রুটি করছে না বিশ্বের বিভিন্ন দেশের সরকার।
কিন্তু এইসবের মধ্যেই এক চাঞ্চল্যকর তথ্য উঠে এলো সবার সামনে। নাম লুক মন্টেনিয়র, ভাইরোলজিতে জয় করেছেন নোবেল। এবার তার দেওয়া তথ্যতেই সাড়া পড়ে গিয়েছে গোটা বিশ্বের চিকিৎসা মহলে। লুক মন্টেনিয়র মনে করেছেন বেশি বেশি মানুষ ভ্যাকসিন নেওয়ার ফলে আসলে হিতে বিপরীত হচ্ছে, কারণ কোনো ভ্যাকসিন ভাইরাসকে আটকাতে পারে না, বরং তা ভাইরাসকে আরো বেশি পরিমাণে শক্তিশালী করে তুলছে। সাম্প্রতিককালে এক সাক্ষাৎকারে মন্টেনিয়র এমনই দাবি করেছেন। মহামারী সংক্রান্ত গবেষকরা নাকি সবটাই জানেন, কিন্তু তবুও তারা চুপ করে রয়েছেন, এমনটাও পাশাপাশি দাবি করেছেন মন্টেনিয়র। নোবেলজয়ী ওই ভাইরোলজিস্টের সাফ কথা, কোনো টিকা ভাইরাসকে আটকায় না, বরং আরো শক্তিশালী করে। ভ্যাকসিনের ফলে করোনার নতুন যে ভ্যারিয়েন্ট তৈরি হচ্ছে তা আগের থেকেও শক্তিশালী। ফ্রান্সের এই ভাইরোলজিস্ট একটি বিবৃতিতে জানিয়েছে, টিকাকরণ হওয়ার ফলে শরীরে অ্যান্টিবডি তৈরি হয়, যা করোনাকে হয় অভিযোজন করতে নয়তো মারতে সাহায্য করে। তখনই অভিযোজনের ফলে এই ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট তৈরি হয়ে যায়, যা জানলেও এখনো কোনো বিশেষজ্ঞ স্বীকার করছে না। প্রথম ঢেউয়ের গ্রাফ যখন অনেকটাই নিম্নমুখী, ঠিক তখনই সবাইকে অবাক করে আছড়ে পড়ে করোনার দ্বিতীয় স্ট্রেন, যার জেরে বাজারে টিকার চাহিদা তুঙ্গে উঠেছে। মারণ এই ভাইরাসটির নতুন নতুন ভ্যারিয়েন্ট আগের থেকে অনেক শক্তিশালী। অনেকেই মনে করেছেন মন্টেনিয়রের এই মতামত একেবারেই নায়ের লিস্টে ফেলা যায় না। পাশাপাশি অনেকে মনে করেছেন এটা নেহাতি আর 5টা ষড়যন্ত্রের তত্ত্বের মতো। কোনো গবেষণায় এই তত্ত্বের ভিত্তি নেই। উল্লেখ্য, এই ভাইরোলজিস্ট একসময় দাবি করেছিলেন মারণ এই করোনা ভাইরাস মনুষ্য সৃষ্টি, যা ল্যাবরেটরিতে তৈরি করা হয়েছে। তার দেওয়া এই তথ্য কতটা যুক্তিসম্মত তা নিয়ে বিশেষজ্ঞ মহলে রয়েই গিয়েছে দ্বিমত। বিশ্ব বুলেটিনের সময় আরও একটা বিরতির, সঙ্গে থাকুন। মানুষের কষ্টার্জিত অর্থ অসাধু উপায়ে আত্মসাৎ করার পরিণাম যে শেষমেশ এমনটাই হতে চলেছে তা হয়তো আন্দাজ করতে পেরেছিলেন বহু মানুষ। আর এবার তাই ঘটল। ধরা পড়ল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের প্রায় 7,000 কোটি টাকা আত্মসাৎ করা মেহুল চোকসি। জানিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে বিশেষজ্ঞ মহলে। আসুন জেনে নেওয়া যাক ঘটনাটা ঠিক কি। প্রত্যেক ক্রিয়ার একটি বিপরীত ও সমান প্রতিক্রিয়া আছে। নিউটনের তৃতীয় এই সূত্রটি আরও একবার প্রমাণিত হলো মেহুল চোকসির ক্ষেত্রেও। জানা গিয়েছে শেষমেশ পিএনবি কেলেঙ্কারির অন্যতম অভিযুক্ত মেহুল চোকসিকে ফেরানো হবে ভারতে। বেশ কিছু বছর আগের খবরে চোখ রাখলে জানা যাবে তার নামে থাকা অভিযোগের কথা। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের 13,500 কোটি টাকার কেলেঙ্কারির মধ্যে প্রায় 7,000 কোটি টাকা আত্মসাৎ করেছিলেন মেহুল। এরপর আইনের হাত থেকে বাঁচতে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ছোট্ট দেশ অ্যান্টিগা ও বারবুডায় গা ঢাকা দিয়েছিলেন এই ব্যবসায়ী। এই ঘটনা 2018 সালের জানুয়ারি মাসের। জানা গিয়েছে এই দ্বীপরাষ্ট্রগুলির সঙ্গে ভারতের কোনো প্রত্যর্পণ চুক্তি নেই। তাছাড়া অ্যান্টিগার পাসপোর্ট ব্যবহার করে নাকি পৃথিবীর অন্তত 126টি দেশে ঘোরা যায়। আর এই সুযোগ নিয়েই বেশিরভাগ ঋণখেলাপিরা আশ্রয় নেয় সেই দেশটিতেই, এবং মেহুল চোকসির ক্ষেত্রেও হয়নি তার ব্যতিক্রম। তবে মেহুল চোকসিকে ফেরাতে অ্যান্টিগার সঙ্গে নতুন করে প্রত্যর্পণ চুক্তির উদ্যোগ নেয় মোদী সরকার। চোকসি সম্পর্কিত তথ্য চাওয়া হলে তা ভারতের হাতে তুলে দেয় দেশটি। সূত্রের খবর, বিপদ আসন্ন বুঝে অ্যান্টিগা থেকে পালানোর প্ল্যান করছিল মেহুল। বিমানবন্দর বা স্থলপথ নয়, তার বদলে নৌকায় চেপে অ্যান্টিগা থেকে কিউবার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি। কিন্তু শেষ রক্ষা হয়নি তাতেও। ডমিনিকার ক্রিমিনাল ইনভেস্টিগেশন বিভাগের হাতে ধরা পড়ে যান কুখ্যাত হিরে ব্যবসায়ী মেহুল চোকসি। আর চোকসি ধরা পড়ার পরেই অ্যান্টিগা ও বারবুডার প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন তাকে আর দেশে ফিরিয়ে আইনি জটিলতা বাড়াতে চান না তিনি, বরং ডমিনিকা থেকে সরাসরি ভারতে পাঠিয়ে দেওয়া হোক তাকে, এমনটাই মন্তব্য করেন অ্যান্টিগার প্রধানমন্ত্রী গ্যাস্টন ব্রাউন। সূত্রের খবর, খুব দ্রুতই ডমিনিকা থেকে প্রাইভেট জেটে করে মেহুলকে ভারতে নিয়ে আসা হবে। মানুষের কষ্টার্জিত অর্থ যে তিনি অসাধু উপায়ে ভোগ করবেন তা হয়তো সহ্য করতে পারেননি সর্বশক্তিমান। এখন তার জন্য কি শাস্তি লিখে রেখেছেন ঈশ্বর তা জানা কার্যত সময়ের অপেক্ষা। আজ 30শে মে। আজ এই দিনেই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের ফলস্বরূপ একজন বিখ্যাত মানুষ তার নিজের একটি বিশেষ উপাধি ত্যাগের উদ্দেশ্যে তৎকালীন সরকারকে চিঠি লিখেছিলেন। জানতে ইচ্ছা করছে তো
কে তিনি আর কি ছিল তার সেই উপাধি? তার উত্তর নিয়েই আজকের ডি ডে। সালটা 1919, জায়গাটা জালিয়ানওয়ালাবাগ। কালা কানুন বা কালা আইন, রাওলাট অ্যাক্টের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছিলেন সাধারণ মানুষ। পাঞ্জাবের অমৃতসরের 3 দিক অবরুদ্ধ এক মাঠে প্রতিবাদ সভা হচ্ছিল। খবর পেয়ে সেখানে উপস্থিত হয়েছিলেন তৎকালীন ব্রিটিশ জেনারেল ওডায়ার। হঠাৎই কোনো সতর্কবাণী ছাড়াই ব্রিটিশ জেনারেল ওডায়ারের নির্দেশে নিরীহ জনতার উপরে আচমকা গুলিবর্ষণ শুরু করেছিল ব্রিটিশ সেনাবাহিনী, যার ফলে মারা গিয়েছিলেন বহু শান্তিকামী বিক্ষোভকারী নর নারী। সারা দেশ গর্জে উঠেছিল এই অমানবিক হত্যার প্রতিবাদে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই হত্যা লীলার প্রতিবাদে তার নাইট উপাধি ত্যাগ করেছিলেন। আজকের এই দিনে তিনি নাইট উপাধি ত্যাগ করার উদ্দেশ্যে চিঠি লিখেছিলেন তৎকালীন ব্রিটিশ বড়লাট চেমসফোর্ডকে। দেশ বিদেশের রাজনীতিবিদদের দ্বারা এই ঘটনার আসল দোষী তৎকালীন শাসক ইংরেজ সরকার সমালোচিত হয়ে এসেছে বহু বছর ধরে। বিশ্ব বুলেটিন আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরের সপ্তাহে ঠিক এই সময়। ততক্ষণ চোখ রাখুন, ওয়ানে থাকুন। শুভরাত্রি।